আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি একটি বার্তা পাঠিয়েছেন। বার্তাটি সংক্ষিপ্ত হারে আমি যা পেয়েছি, জানতে পেরেছি, সেটা হচ্ছে শেখ হাসিনার পাশে এবং আওয়ামী লীগ সরকারের পাশে রাশিয়া সর্বতোভাবে আছে। যদি রাশিয়ার কোন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো রকম প্রয়োজন হয়, পুতিনকে ফোন করতে উনি পারেন, বা নরেন্দ্র মোদী মারফত উনি যোগাযোগ করতে পারেন। একটা ট্রাইপার্টাইট মিটিং এর ব্যবস্থা হচ্ছে। ট্রাইপার্টাইট মানে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন। এতদিন তো আমি একা বলছিলাম, আপনারা অনেকেই আমায় বলছিলেন যে আপনি অসম্ভব সমস্ত কথা বলছেন, শেখ হাসিনা এই মুহূর্তে ফিরে আসতে পারেন না। তাই বরাবরই বলেছিলাম যে শেখ হাসিনা ফিরছেন এবং 2 মাসের মধ্যে ফিরছেন। এখন যদি এই সীমান্ত নিয়ে গন্ডগোল না লাগে, তাহলে ওই নির্ধারিত 2 মাসের মধ্যেই উনি ফিরবেন। এখন আমি তো একা বলছিলাম, এখন সব আপনাদের কাগজ যত আছে, মিডিয়া আছে, তাতে আলোচনা হচ্ছে, কাগজে লেখা হচ্ছে, এবং সর্বত্র একই আলোচনা যে শেখ হাসিনা দেশে ফিরছেন। ফিরে তিনি বিচারের সম্মুখীন হবেন কি হবেন না, সে তো পরের ব্যাপার। এখন শেখ হাসিনা ফিরলে পরে যে অবস্থা হবে, আমার যা আন্দাজ, আর আমি যা যা আন্দাজ করে বলেছি, এখনো পর্যন্ত কোনোটাই মিথ্যা হয়নি, যে অন্তত 1 কোটি মানুষ তো ঢাকার বুকে নেমে পড়বে। বিভিন্ন জেলা, উপজেলা, ঢাকা শহর সমস্ত মিলিয়ে 1 কোটি মানুষ নেমে পড়বে। কোথায় পুলিশ, কোথায় সেনা, কোথায় আনসার, কোথায় বিরোধী বাহিনী, কোথায় বৈষম্য বিরোধী ছাত্র, সব হাওয়া হয়ে যাবে। শুধু উনি ঘোষণাটা দিন, এবং দিন ঘোষণা হয়তো খুব তাড়াতাড়ি হতে পারে। যদিও অনেক ক্ষেত্রে বিধিনিষেধ থাকে, তিনি ঘোষণা নাও দিতে পারেন। তবে আমার কাছে যা খবর, তিনি ঘোষণা করেই ফিরবেন যে অমুক দিনকে আমি ফিরছি। নাহলে আওয়ামী লীগ সমর্থকরা জানবেন কি করে তিনি কবে ফিরছেন? যারা বলছেন তিনি আগাম ঘোষণা করবেন না, তারা ঠিক বলছেন না। তো যাই হোক, গত পরশুদিনই সম্ভবত, এখন আমি ভুলে গিয়েছি ডেটটা, জয়শঙ্করজি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন। আমি 2 দিন ধরে খবরটা আপনাদের দিতে পারিনি, কারণ আমি খবরটা পাইনি। কালকে সন্ধ্যেবেলাতে আমি খবরটা কিছুটা জোগাড় করেছি, সম্পূর্ণ পেয়েছি সে দাবি আমি কখনোই করব না, কিছুটা পেয়েছি। এখন জয়শঙ্করজি ছুটেছিলেন একটাই কারণে, তার সাউথ ব্লকে একটা দ্বিতীয় মিটিং ছিল। ওই কারণে তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করে উনি বলেছিলেন আমার সঙ্গে এসে আপনি ব্রেকফাস্ট করবেন। ওই কারণে জয়শঙ্করজি গেছিলেন, ব্রেকফাস্ট ওখানে করেছেন। এবং পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি একটি বার্তা পাঠিয়েছেন। বার্তাটি সংক্ষিপ্ত হারে আমি যা পেয়েছি, জানতে পেরেছি, সেটা হচ্ছে শেখ হাসিনার পাশে এবং আওয়ামী লীগ সরকারের পাশে রাশিয়া সর্বতোভাবে আছে। যদি রাশিয়ার কোন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো রকম প্রয়োজন হয়, পুতিনকে ফোন করতে উনি পারেন, বা নরেন্দ্র মোদী মারফত উনি যোগাযোগ করতে পারেন। একটা ট্রাইপার্টাইট মিটিং এর ব্যবস্থা হচ্ছে। ট্রাইপার্টাইট মানে শেখ হাসিনা, নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন,
সেটা হবে আপনার ওই ভিডিও কনফারেন্স টাইপের। এটা ডেট কবে আমি জানতে পারিনি, তবে কাজ যে দ্রুততম গতিতে এগোচ্ছে তা তো পরিষ্কার। আমি আপনাদের বলেছিলাম যে শহর জুড়ে দেখবেন আওয়ামী লীগের ধীরে 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 মিছিল বাড়ছে, সংক্রমণের মতো সমস্ত জেলায় ছড়িয়ে পড়বে। এত টাকা জোগাচ্ছে কে? আমি প্রশ্নটা তুলেছিলাম। এখন দেখুন ধীরে 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 মিছিলগুলো কিন্তু বহরে একেবারে এতে বাড়ছে, আকারে আর বহরে, যদি আপনি সঠিক বাংলা বলেন, আকারে এবং বহরে দুটোতেই আপনার বাড়ছে। এবং এত লোক জড়ো হচ্ছে যে পুলিশ রাস্তা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আপনারাই সাক্ষী, আপনারাই আমায় লিখেছেন, আপনার কথা প্রতিটা সত্য হতে চলেছে। তো আমার কথা একটু দেরিতে সত্য হয়, তা এখন তো দেখা যাচ্ছে সবই সত্য হচ্ছে। আবার এদিকে পুতিন নিশ্চিত করেছেন যে বেজিং এর সঙ্গে তার কথা হয়েছে, মানে জয়শঙ্করজিকে বলেছেন বেজিং এ শি জিনপিং এর সঙ্গে, প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার কথা হয়েছে, এবং শি জিনপিং তাকে বলেছেন যে ভারত বাংলাদেশ এর মধ্যে যদি কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, অথবা যদি আপনার কোনো রকম সংঘর্ষ বা অমুক কিছু হয়, মানে চীন নিরপেক্ষ থাকবে। এই ব্যাপারে চীন কোনো রকম সাহায্য করবে না, আর কোনো কারোর সঙ্গে কথাও বলবে না। এটা রাশিয়াকে নিশ্চিত করেছে। আর পুতিনকে নিশ্চিত না করলে পুতিন বলবেন না। পুতিন এমন ফালতু কথা বলার লোক নন। আর বেজিং জানে দুটো দিকে বেজিং আটকে আছে। একটা হচ্ছে তার মার্কেট, বিকল্প বাজার, তার ভারতবর্ষ। আর দুই হচ্ছে রাশিয়ার কথা না শুনলে পরে রাশিয়া থেকে তেল আমদানির রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে বেজিং কিন্তু এই মুহূর্তে খুব প্যাচের মধ্যে রয়েছে। তার উপর আমেরিকার চাপ, সে ভাবছে এবার আমেরিকার চাপ কমানোর জন্য সে তাইওয়ানের ওপরে চড়ে বসবে। সেটা যে কোনো দিন হতে পারে। এমন হতে পারে ভারতবর্ষ যখন পাকিস্তান এবং বাংলাদেশে অ্যাকশন নিচ্ছে, সেই সময় চীন তাইওয়ানে চেপে বসলো, মানে ট্রাম্পকে পাগল করার জন্য। ট্রাম্প কত দিকে ছুটবেন? তাইওয়ানে ছুটবেন, পাকিস্তানে ছুটবেন, না বাংলাদেশে ছুটবেন? কোন দিকে ছুটবেন? তাকে রীতিমতো প্যাচে ফেলার জন্য। এখন তো শোনা যাচ্ছে যে বঙ্গোপসাগরে নাকি জাহাজ আসবে। বঙ্গোপসাগরে ঢুকুক, ভারত মহাসাগর দিয়ে বঙ্গোপসাগর আগে ঢুকুক, তখন দেখা যাবে। দম আমাদের জানা আছে। এই দম কত দূর আমেরিকার ট্রাম্প বাহাদুরের মালিকের এখন আছে। মালিকের অবস্থা তো খুবই খারাপ, আপনারা সবই জানেন। মালিক তো কংগ্রেসে তো একচোট খেয়েছেন, যদিও তিনি ভেটো দিয়ে পার হয়ে যাবেন, কিন্তু কোনোভাবে যদিও 2/3 2/3 মেজরিটি যদি তার বিপক্ষে চলে যায়, তাহলে পরে কিন্তু তার কিন্তু বিদায়ের রাস্তা প্রশস্ত হয়ে যাবে। এবং ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করার জন্য একটা বিল এসছে, সেটাও আপনারা জানেন যে ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ করতে হবে। কারণ আমেরিকা আর বডি ব্যাগ বইতে পারবে না। আমি বলেছি না, ওরা সবসময় ভয় পায় বডি ব্যাগের। এটা আমাদের সৈন্য নয়, সবসময় একেবারে সই দেওয়ার জন্য এগিয়ে যাবে বিক্রম বার্তাদের মতো। বিক্রম বার্তা একটু গুগলে সার্চ করে নেবেন, তাহলে জানবেন বিক্রম বার্তার মতো মানে আমাদের মেজর কত আছে। মেজর, ক্যাপ্টেন, যারা সামনে থেকে লিড করেন, ভেতরে বসে থাকেন না। এই যে আমাদের বিএসএফ আছে, বিএসএফ এর যিনি কমান্ড্যান্ট,
তিনি কিন্তু বিএসএফ এর ক্যাম্পেই থাকেন, বিএসএফ এর সঙ্গেই খাওয়া দাওয়া করেন এবং বিএসএফ এর সঙ্গেই আড্ডা মারেন। তার মানে একটা ওদের মধ্যে একটা ঘনিষ্ঠতা এবং একাত্মবোধ তৈরি করার জন্য, যেগুলো আমাদের আর্মিতে হয়। আর্মিতে মেজর ক্যাপ্টেন সব একসঙ্গে বসে ডিনার করছে, তাকে বলে বড়াখানা। এই বড়াখানা যেমন আমাদের আর্মিতে আছে, তেমন আমাদের আধা সামরিক বাহিনী বিএসএফ, আইটিবিপি, এগুলো হচ্ছে আমাদের আধা সামরিক বাহিনী, তারাও আছে। বড়াখানা প্রতি সপ্তাহে একদিন করে হয়। বড়াখানা মানে সেদিনকে প্রচুর খাবার দাবারের আয়োজন থাকে, মানে এখন ধরুন 25টা 30টা পদ রইল, যে যার পছন্দ মতো পদ খাবে। তো যাই হোক, আর আপনাদের বিজিবির কি হয়, বিজিবির সমস্ত সেনাবাহিনী থেকে লোক আসে, তিনি ঠান্ডা করে বসে থাকেন, ঠান্ডা করে বসে থেকে তিনি অর্ডারটি দেন। কিন্তু যুদ্ধ কি, যুদ্ধ হচ্ছে গিয়ে আপনার একবার তাৎক্ষণিক ডিসিশন নিতে হবে, যে এখানে এই হচ্ছে, এখানে আমার তাৎক্ষণিক ডিসিশন নিচ্ছে। মানে সিও কোথায়, সিও কে জিজ্ঞেস করলে সিও বলবে ঠিক আছে আমি আদেশ নিচ্ছি। এই আদেশ নেওয়া, যে ডিজির কাছে আদেশ নেওয়া, আপনাদের যে বিজিবির যে ডিজি, তার কাছে আদেশ নেওয়া, সেই আদেশটা এসে তিনি ভেবেচিন্তে বলবেন, সেটা এক্সিকিউট হবে, হতে হতে এদিকে কাম খতম। আমাদের সেটা নয়, আমাদের সিও সঙ্গে থাকে, কমান্ডিং অফিসার বলবে গুলি চালাও, গুলি চালিয়ে দেবে, তারপরে যা হবে দেখা যাবে। ভারত সরকার তো আছে পেছনে লড়ে যাওয়ার জন্য। তো এই যে এখন অবস্থা যেটা জটিল হয়ে রয়েছে, এখন ভারত চাইছে না যে কোনো সংঘর্ষ হোক, আসলে ভালো ভালো শেখ হাসিনাকে ঘরে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বেড়া দেওয়া নিয়ে যে অশান্তিটা চলছে, আজকেও গতকালকেও হয়েছে, গতকালকেও দুপুরবেলার দিকে এই অশান্তিটা মেঘলিগঞ্জের দিকে হয়েছে, আজ ওদিকে কিষেনগঞ্জের দিকে হয়েছে, আর সেভেন সিস্টার অঞ্চলে তো, শিলিগুড়ি অঞ্চলে তো হচ্ছেই, রেগুলার হচ্ছে। এখন বিজিবির লোক সংখ্যা কম বলে গ্রামবাসীদের খেপিয়ে দিচ্ছে, আর গ্রামবাসীদের যেই বন্দুকের নল ধরছে, গ্রামবাসীরা উল্টো পায়ে দৌড়াচ্ছে। তো যে কথায় যাচ্ছিলাম, শেখ হাসিনা সম্ভবত একটা ট্রাইপার্টাইট মিটিংয়ে যোগ দেবেন। মোদি, পুতিন এবং শেখ হাসিনা ট্রাইপার্টাইট একটা বৈঠক হবে, সেটা ভিডিও কনফারেন্স হবে, অথবা মোদির জায়গায় যদি মোদি ব্যস্ত থাকেন তাহলে জয়শঙ্করজি থাকবেন। এইটা, আবার জয়শঙ্কর যদি ব্যস্ত থাকেন তাহলে আমাদের অজিত দোভাল থাকবেন, এনএসএ। কারণ অজিত দোভালের সঙ্গেও পুতিনের খুব ভালো সম্পর্ক, 1-to-1 কথা হয়। আর পুতিন যে লেভেলে, তিনি কিন্তু কোনো দেশের মানে এনএসএর সঙ্গে কথা বলবেন না, একমাত্র অজিত দোভালের সঙ্গে কথা বলেন। কারণ অজিত দোভাল এত বুদ্ধিমান মানুষ এবং তিনি এতটা ভালোভাবে ভারতবর্ষকে চেনেন, এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের একটা সম্পর্কের পেছনে অজিত দোভালের একটা বড় হাত রয়েছে। তো এই হচ্ছে সাম্প্রতিক পরিস্থিতি। জয়শঙ্করের জন্য, জয়শঙ্কর এই জন্যই ছুটে গেছিলেন এবং এইটা বলে এসছেন। আসসালামু আলাইকুম। এই এনসিপি দলের বাকপটু নেতা কিছু যারা আছে, সেটা ম্যাক্সিমামই বাকপটু। এক বোধহয় আক্তার হোসেনকে কথাবার্তা কম বলতে শোনা যায়, তার বাইরে আপনি যদি বলেন সার্জিস আলম, তারপরে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আর বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি তো বলার অপেক্ষাই রাখে না, হান্নান মাসুদ, তুষার, এরা সবই কাজের বেলায় মাকাল ফল, কিন্তু কথার বেলায় চটং জাটং, প্রচুর কথা বলে, এবং কথাই এদের রাজনীতি। এবং কথা কি, মুখে যা বলে তার চেয়ে বেশি ফেসবুকে লিখে, এবং ফেসবুকে খুব বিনায় বিনায় লিখতে পারে, লিখে সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া এবং একটা সেন্সেশন তৈরি করা। এই বাংলাদেশে আমরা যদি বলি, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আইভি রহমান, এই আইভি রহমানকে নিয়ে
নেগেটিভ কথা কতজন বলবে? আইবি রহমান এমন নেত্রী যাকে প্রয়োজনে বিএনপিও তার জন্য সমর্থন দিয়েছে। বিএনপি তার সমর্থনে সিটি কর্পোরেশন নির্বাচনে কাজ করেছে এবং সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করে নিয়ে এসেছিল আওয়ামী লীগের মনোনীত মেয়র শামীম ওসমানকে পরাজিত করে। যেখানে বিএনপির মতো দল তাকে অ্যাকসেপ্ট করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেখানে এই বিএনপি ক্ষমতায় এসে হাই প্রোফাইল আওয়ামী লীগ নেত্রীদের মধ্যে, নেতা নেত্রীর মধ্যে আইবি রহমানকে জামিন দেয় বা জামিন দিতে বাধ্য হয়, সেখানে এনসিপির মতো চুনোপুঠিরা যদি আইবি রহমানকে কটাক্ষ করে, তাহলে এই এনসিপির এই নেতাদের বুদ্ধির দৌড় এবং তাদের বিবেচনার দৌড় কতটুকু, এটা নিয়ে বলার আর অপেক্ষা রাখে না। আমি একটা খবর আপনাদেরকে একটু শোনাই। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা আয়াত আইবিকে শীর্ষ সন্ত্রাসী আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আইবি রহমান শীর্ষ সন্ত্রাসী, মানে আমার তো ধারণা যে নারায়ণগঞ্জে এনসিপির যারা দায়িত্বে আছে এরাও হাসবে এই খবর শুনে। শনিবার বিকেলে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজনে ফল উৎসবে যোগ দিয়ে তিনি মন্তব্য করেন, নারায়ণগঞ্জের চাষারায় দাঁড়িয়ে ইউনূস আমলে হয়তো পারত, কিন্তু এখন কোনো পুলিশ প্রোটেকশন ছাড়া, আর্মি প্রোটেকশন ছাড়া, র্যাব প্রোটেকশন ছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি যদি গিয়ে একটা মাইক ধরে আইবি রহমানকে সন্ত্রাসী বলে, তার গায়ের লোম কি একটা থাকবে? নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইবি রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। ইলেকশনের আগের কথা ছিল আওয়ামী লীগের বিচার হবে, ইলেকশনের আগে কথা ছিল আপনারা গণভোটে হা দেবেন। বাংলাদেশে 75% মানুষ গণভোটে হা রায় দিয়েছে, দেওয়ার পর এই সরকার পল্টি মেরেছে। মানে প্রতিটা লাইনে, প্রতিটা শব্দে মিথ্যাচারিতা এবং স্বেচ্ছাচারিতা। বাংলাদেশের মানুষ 75% ভোটকে আসলে দিয়েছে না, ইউনূস 2 নাম্বারই করে 75% ভোট দেখিয়েছে। তারপরে আইভি শীর্ষ সন্ত্রাসী আইভিকে মুক্তি দিয়েছে। তাদের কি ইচ্ছা যে বাংলাদেশে যত লোক আছে এরা সব নির্বিচারে, যারা জেলে আছে সব তো কোনো বিচার ছাড়া, ওই ট্রাইব্যুনালে কিছু বিচার প্রক্রিয়া চলছে যেগুলো নিয়ে অনেক কথা রয়েছে, এর বাইরে বিচার ছাড়া হাজার হাজার মানুষ জেলে থাকবে? নাসিরউদ্দিন পাটোয়ারিরা এই চায়? এই ফেসিবাদের রূপ, সত্যিকার ফেসিবাদের রূপ তো এইটা, যে আপনি আপনার শত্রুকে, একটা ডাকাত খুনিকেও আপনি বিচার প্রক্রিয়া শুরু না করে আপনি জেলে রাখতে পারেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইবি রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। এই জামানায় আপনাদের আমাদের জীবনে আমরা কেউ শুনেছি যে আইবি রহমান শীর্ষ সন্ত্রাসী? জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে পাটোয়ারি বলেন, যারা এখন আমাদের গোনার টাইম নাই বলে, আগামী উপজেলা নির্বাচনে বিভিন্ন জায়গায় তাদের লাল কার্ড ধরিয়ে দেবেন। কথায় কথায় দেখবেন চায়ের দোকানি, রিক্সা চালক, শ্রমজীবী মানুষও বলে যে ও নাসিরউদ্দিন পাটোয়ারি বা ধরেন ইউনূস আমলে মেটিকুলাস ডিজাইনের নির্বাচন, বোঝাপড়ার নির্বাচনে এনসিপি 6টা সিট পেয়েছে জামাতের ভোট নিয়ে। তারা এককভাবে ইলেকশন করলে একটা কোথাও আসনে মেম্বারই পাশ করতে পারবে কিনা এই প্রশ্ন মানুষ বারবার তোলে না? আর সেই মানুষগুলো আইবি রহমান, যিনি একাধিকবার নারায়ণগঞ্জের মানুষের ভোটে বিরূপ পরিবেশে মেয়র নির্বাচিত হয়েছেন, তাকে বলে শীর্ষ সন্ত্রাসী। একেই বলে সেলুকাস আমাদের দেশ। মির্জা ফখরুল ইসলাম সাহেব, ওনার রাজনীতি যেটা বামপন্থী রাজনীতির পক্ষ থেকে উনি এসছেন, সারা জীবন বামপন্থী রাজনীতি করে এসছেন, এবং এই যে বক্তব্যটা দিয়েছে সে ঢাকাতে থেকে চলে যেতে চায় গ্রামে। কারণটা হচ্ছে তার মনের ভিতরে অনেক দুঃখ আছে, কারণ সে এত কিছু করলো তারপরেও সে প্রধানমন্ত্রী হতে পারলো না। 1 নম্বর কথা, এটা আমার ধারণা, এটা তার যে খুব খায়েশ সে প্রধানমন্ত্রী হবে, কারণ তাকে। দ্বিতীয় কথা হচ্ছে তাকে তারেক আসার পর থেকে, তার খালেদা জিয়ার মারা যাওয়ার পর থেকে, ইন্তেকাল করার পর থেকে ওনাকে সাইডলাইন করে দেওয়া হয়েছে, বিএনপি থেকে সাইডলাইন করে দেওয়া হয়েছে। সব কিছুর মুখ্য অ্যাক্টিভিটিস হচ্ছে সালাউদ্দিন। পার্লামেন্টেও ওনার খুব একটা বক্তব্য থাকে না, খুব কম বক্তব্য। এলজিআরডি মিনিস্ট্রিটা খুব বড় মিনিস্ট্রি, এটার মধ্যে অনেক কিছু, অনেকে ইনভলভ, অনেক উপজেলা, জেলা সবাই ইনভলভ, কিন্তু উনি ওইভাবে পারফরমেন্স করতে পারছে না। মানে এর আগে যারা এলজিআরডি মিনিস্টার ছিলেন, এমনকি বিএনপির আমলেও, তারা অনেক পাওয়ারফুল ছিল। সেই হিসাবে ওনাকে উইক মিনিস্টার হিসেবে আমি আখ্যায়িত করব। আর একটা কারণ হচ্ছে
যে মির্জা ফখরুল যে ঢাকার কথা বলেছে, জি। দূষিত হয়ে গেছে, বাতাস দূষিত হয়ে গেছে, চারিদিকে পলিউটেড, এতদিন উনি খেয়াল করেন নাই সেটা। আর একটা জিনিস উনি ওখানে, আমি রিপোর্টের মধ্যে পড়তেছিলাম, উনি 63 সালে ঢাকা কলেজে পড়তেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিল ওনার ক্লাসমেট। ওকে, তো ওয়াহিদুদ্দিন মাহমুদও ইকোনমিক্সের, উনিও ইকোনমিক্সের, কিন্তু উনি রাজনীতিতে চলে আসেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষাগত চলে যায়। পরবর্তী যে উপদেষ্টা হলেন এই যে বাটপার ইউনুসের, তো সেখানে তার রোলটা কি ছিল এবং তার সাথে তার সম্পর্কটা কি ছিল এটা তার স্পষ্ট করা উচিত, যার জন্য এখানে বোঝা যাচ্ছে যে তাকে বিএনপিদের মধ্যে একটা কানাঘুষা কথা আছে, আমি জানি না কতদূর সত্য কতদূর মিথ্যা, যে সে যখন গতবার বলেছিল সব দলকে পার্টিসিপেট করতে দেওয়া উচিত, সার্জিস আলম যেটা বেটা এই যে ইসলাম ডক সার্ভিস সার্জিস আলম যেটা অবজেকশন দিয়েছিল, হ্যাঁ, আওয়ামী লীগ কথা আসবে কিনা, এই তাকে বলা হচ্ছে এখন বিএনপির ভিতরে, আমরা জানি বিএনপির ভিতরে বেশিরভাগই আছে যুদ্ধ অপরাধীর পক্ষে, বেশিরভাগই আছে জামাতের পক্ষে, কিন্তু বেশ কিছু কিছু ব্যক্তি আছে আওয়ামী লীগের জন্য নাকি কাজ করে তারা ভিতরে ভিতরে। আমি জানি না কতদূর সত্য কতদূর মিথ্যা, কিছু কিছু তো আওয়ামী লীগ থেকে গেছে করে, যেমন হাবিবুর রহমান হাবিব, যেরকম আবু সাইদ ইয়ের পার্টনার, তারা তো আওয়ামী লীগেরই ছিল একসময়, এখন তারপরে বিএনপিতে যারা জয়েন করেছে, আরো অনেকেই আছে। এই মুহূর্তে আমার নামগুলো মনে পড়তেছে না। কিন্তু মির্জা ফখরুল ইসলাম সাহেব বেসিক্যালি উনি যেটা বক্তব্য দিতে চাচ্ছে যে ওনার যে পাওয়ারটা কাটেলড হয়ে গেছে, হি হ্যাজ রিডিউস টু এ কমনার, সেটা উনি তার কথাবার্তা থেকে প্রকাশ করে দিচ্ছে। কারণ এই কিছুদিন পরে যখন এদের কাউন্সিল হবে, বা এদের কি বলে, এদের হ্যাঁ কাউন্সিলই, বা এদের যে যখন প্রেসিডেন্ট, ওদের যে ওটা কি বলে আপনার, ওদের যে প্রেসিডিয়াম সদস্য যেটা নাম, যেটাকে মানে উপদেষ্টা মন্ডলী যেটা আছে, সেটা যখন রিকনস্টিটিউট করা হবে, সেখানে মির্জা ফখরুল থাকবে কিনা আমার সন্দেহ আছে, এবং অলরেডি শোনা যাচ্ছে মির্জা ফখরুলকে সরিয়ে দেওয়া হওয়ার প্ল্যান হচ্ছে, যার জন্য মির্জা ফখরুল এখন মানে ডুবন্ত অবস্থায় আছে, সে ডুবন্ত অবস্থায় একটা খড়খুঁটে ধরে সে বাঁচতে চেষ্টা করতেছে, যার জন্য মাঝে মাঝে সে চমকপ্রদ কথাবার্তা বলে অ্যাটেনশন ড্র করার চেষ্টা করতেছে। তো মির্জা ফখরুলের মনটা এই জন্যই খারাপ যে যে তার যে ক্ষমতাটা ছিল, তার এক যখন ভারপ্রাপ্ত সভাপতি ছিল লন্ডনে, কিন্তু তার সর্বোচ্চ ক্ষমতা তো মির্জা ফখরুলের এখানেই ছিল, মির্জা ফখরুলের সেই ডিসিশন থেকে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে, মানে তাকে এখন সবকিছু তার মধ্যে দেখা হয় না। অনেক যে তাদের যে স্ট্যান্ডিং কমিটি যখন পুনর্বিন্যাস করা হবে, স্ট্যান্ডিং কমিটি পুনর্বিন্যাসের সময় হয়তো দেখা যাবে মির্জা ফখরুল আউট, যার জন্য সে আগে ভাগে তার রাস্তাটা তৈরি করে নিচ্ছে যে আমি গ্রামে গিয়ে থাকতেই ভালো পছন্দ করি, আমি আগেই তো বলেছি আমি গ্রামে যাব, যার জন্য সে গিয়ে গ্রামে গিয়ে থাকার প্ল্যান করতেছে তার নিজের কনস্টিটিউয়েন্সিতে। এবং ঢাকাতে কালকে যেটা বলেছে, তার চিন্তা করা উচিত, 63 সালে সে বুড়িগঙ্গাতে নৌকা নৌকা বিহার করতো, নৌকাতে ঘুরে বেড়াতো সুন্দরভাবে, মানে অদূষিত বাতাস ছিল, অদূষিত মানে ঢাকা শহর ছিল, কারণ তখন ঢাকা শহরের পপুলেশন কত ছিল 63-তে, তখন আমার তো 13 বছর বয়স, আমি স্কুলে ছাত্র তখন, কিন্তু ওই সময় তো আমরা জানি, আমি তো স্পষ্ট মনে হচ্ছে ঢাকাতে তখন, আমরা পুরান ঢাকার পড়াশোনা করেছি, ঢাকাতে তখন খুবই অল্প কিছু লোক, বেশি সময় লাগতো না পুরান ঢাকার থেকে আসতে আমাকে, পুরানা পল্টনে যখন আমরা থাকতাম বা গ্রিন রোডে, তখন ওই অত সময় লাগতো না, কিন্তু ঢাকার পপুলেশনটা তো বেড়ে গেছে এখন, পার স্কোয়ার ফিটে মানে অতিরিক্ত পপুলেশন আছে, আগে অত ছিল, আগে ঘনবসতি ছিল না, এখন ঘনবসতি হয়ে গেছে। প্রত্যেকটা এলাকা, ধানমন্ডি, গুলশান, বাড়িধারা যাই বলি, বাড়ির পাশে বাড়ি উঠে এখন যেটা হয়েছে আলটিরাজ, এটা একটা জঙ্গলে পরিণত, কংক্রিট জঙ্গল হয়ে গেছে। তো কংক্রিটের জঙ্গলের মধ্যে বাতাস তো দূষিত হবেই, তো এটা উনি এতদিন পর রিয়েলাইজ করতেছে। তো এটা আসলে আমি বলবো যে পুরা বক্তব্যটাই ওনার নিজের দুর্বলতা স্বীকার করা, এবং তার যে ক্ষোভ, যে দলের প্রতি দল যে তাকে মানে প্রকৃতভাবে মূল্যায়ন করছে না, সেটা সে স্পষ্ট করে ইনডাইরেক্টলি সে বলতে শুরু করেছে। কদিন পর হয়তো ডাইরেক্টলি বলবে, তখন হয়তো উনি থাকবে, তখন হয়তো পাওয়ারে থাকবেই না, হয়তো মিনিস্ট্রিও তার চলে যেতে পারে, এমনও হতে পারে। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা মানে মূল ধারা রাজনীতিতে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ শেখ হাসিনার নেতৃত্বে
তারা যারা সরকার পরিচালনা করেছিলেন এবং যে অংশটি নিরাপদে, তারা বাংলাদেশ থেকে বিদেশে চলে গেছেন। এটাকে অনেকেই পালানো বলতে রাজি নন, আবার কেউ কেউ এটাকে মনের আনন্দে পালানো বলছেন। তো তারা সগৌরবে বাংলাদেশে ফিরে আসবে। আবার জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিম, ওবায়দুল কাদের, অন্যান্য যে সকল মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন, তারা আবার এই রাজপথ দাপিয়ে বেড়াবেন, হয়তো ক্ষমতায় আসবেন, হয়তো বিরোধী দলে থাকবেন, হয়তো রাজপথে থাকবেন, কিন্তু তারা রাজনীতি করবেন, এটার সম্ভাবনা নিয়ে পক্ষে বিপক্ষে নানা রকম কথাবার্তা হচ্ছে। যারা আওয়ামী লীগের বিপক্ষের লোক, এর মধ্যে অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবী আছেন, তাদের বক্তব্য হলো যে কিয়ামত হয়ে গেল, আওয়ামী লীগ আর আসতে পারবে না। এর কারণ হলো যারা একবার পালিয়ে গেছে তারা কখনোই আর ফিরে আসতে পারে না। অন্য পক্ষে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ পালালো কই, সে তো শেখ হাসিনাকে সামরিক বিমানে করে, যুদ্ধ বিমানে করে, সসম্মানে মর্যাদার সাথে সানাই নহবত বাজিয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর ভারত সরকার তাকে রাজকীয় মেহমান রূপে সানাই নহবত বাজিয়ে তাকে গ্রহণ করেছে এবং এখনো পর্যন্ত তাকে রাষ্ট্রীয় মেহমান রূপে, ভারতের সবচাইতে কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মেহমান। এই মুহূর্তে ভারতে দুজন লোক একদম রাষ্ট্রপ্রধানের মর্যাদায় আছেন, দালাই লামা, তিব্বতের ধর্মগুরু দালাই লামা, আর শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনার যে জৌলুস, তার যে ক্ষমতা, তার যে প্রভাব, সরকারের সাথে তার যে সংযোগ, এবং শেখ হাসিনাকে কেন্দ্র করে দিল্লি, গুজরাট, আহমেদাবাদ, তারপরে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বিহার, সব জায়গাতে সেখানকার রাজনীতির যে পক্ষ, মানে ওখানে যেভাবে আওয়ামী লীগের হাজার হাজার মানুষ আছে, তার সঙ্গে সঙ্গে ওখানে বাঙালিরা আছে যারা মাইগ্রেট করে ওই অঞ্চলে গিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করছেন তারা, এবং ওখানে যে সকল রাজনীতিবিদ রয়েছেন তাদের একটা বিরাট অংশ শেখ হাসিনার পক্ষে। সেখানে রীতিমতো একটা আলাদা রাষ্ট্র গঠন করার মতো অবস্থা তৈরি করে ফেলেছে। পশ্চিমবঙ্গের কথা চিন্তা করেন, পশ্চিমবঙ্গে মমতার পরাজয়, তার তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, শুভেন্দুর ক্ষমতায় আসা, বিজেপির সেখানে একছত্র আধিপত্য ধরে নেওয়া হয়, এর পেছনে অন্তত 50% প্রভাব বিস্তার করেছে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ। এবং শেখ হাসিনার যারা লোকজন রয়েছেন তারা দেশ এবং বিদেশ থেকে নানাভাবে অর্থ দিয়ে, সাহায্য দিয়ে শুভেন্দুর এই নির্বাচনকে তারা এগিয়ে নিয়ে গেছে। বোঝার চেষ্টা করুন যে ভারতের কী ধরনের কথাবার্তা হচ্ছে। ভারতের যারা সংবাদপত্র, প্রেস ক্লাব, মিডিয়া যেভাবে শেখ হাসিনা ডমিনেট করছেন এই মুহূর্তে, সেটা রাহুল গান্ধীও পারছেন না। তো এই জন্য শেখ হাসিনাকে আসলে আপনি তুচ্ছ করতে পারেন, তাচ্ছিল্য করতে পারেন, তাকে ফেলে দিতে পারেন, কিন্তু এই ঘটনাগুলো তো ঘটছে, যেটা অতীতে ভারতে কখনো ঘটেনি। এখানে কাশ্মীরের রাজা, তারপরে সিকিমের লেন্দুব দর্জি, এরপরে মহীশূরের নিজাম, মানে অনেকেই কিন্তু স্বাধীন ভারতে রাজকীয় মেহমান রূপে দিল্লিতে ছিলেন। কিন্তু শেখ হাসিনা যে ভাবসাব দেখাচ্ছেন, যে প্রোটোকল দেখাচ্ছেন, এবং তাকে কেন্দ্র করে দেশে, দেশের বাইরে এবং আন্তর্জাতিক মিডিয়া যা কিছু করছে, ফলে আমরা বাংলাদেশে বসে কোনো অবস্থাতেই শেখ হাসিনার এই যে মুভমেন্ট, এটাকে বাদ দিতে পারছি না। যত কথাই বলি না কেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের আতঙ্ক আমাদেরকে তাড়া করছে। যতই প্রবোধ দেওয়ার চেষ্টা করি না কেন, আওয়ামী লীগের ফিরে আসায় আমাদের অনেকের ফিরে আসার আতঙ্কে আমাদের হাত পা কাঁপছে, এটি বাস্তবতা। আর অন্যদিকে আওয়ামী লীগ কিন্তু বন্ধ নেই। যেদিন থেকে, মানে আগস্ট মাসের 5 তারিখ বোধহয় তারা মুখ বন্ধ রেখেছিল, বা 6 তারিখে বন্ধ রেখেছিল, 7-8 তারিখ থেকে তারা দ্বিধা আসছে, যে যার মতো করে সামাজিক মাধ্যম ব্যবহার করে, আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে তারা বলে যাচ্ছে, এবং একের পর এক তারা কর্মসূচি দিয়ে যাচ্ছে। কমিটি গঠন, ঝটিকা মিছিল, অফিস চালু করা, পালিয়ে যাওয়া, ভোট দেওয়া, জামাতকে সাপোর্ট করা, বিএনপিকে সাপোর্ট করা, জামাত বিএনপির মধ্যে গণ্ডগোল লাগিয়ে দেওয়া, রাজনীতিতে চাণক্য নীতি যা কিছু আছে সব কিছু একটার পর একটাতে কিন্তু আওয়ামী লীগ করে যাচ্ছে, দেশের ভিতরে থেকে, দেশের বাইরে থেকে।
আওয়ামী লীগের যে সমস্ত লোক বাংলাদেশের মধ্যে পালিয়ে আছেন, বাস্তুচ্যুত হয়েছেন, আর বিরাট অংশ যারা এই পরিবর্তিত পরিস্থিতিতে ট্রেড অ্যান্ড কমার্স, বলতে গেলে এখনও 60% ট্রেড অ্যান্ড কমার্স আওয়ামী লীগের লোকজন নিয়ন্ত্রণ করছে। কন্ট্রাক্টারি, সরকারি কাজকর্ম সবই তাদের লাইসেন্সে হচ্ছে। তারা বিএনপির লোককে পার্টনার নিয়েছে, বিএনপির লোককে ঘুষ দিচ্ছে, বিএনপির লোকের চাঁদাবাজির যে চাহিদা সেটা পূর্ণ করছে, কিন্তু মূল চাবিকাঠি এটা আওয়ামী লীগের লোকজনের হাতে। বাংলাদেশের ফুড সিকিউরিটি তাদের হাতে, আমদানি বাণিজ্য তাদের হাতে, রপ্তানি বাণিজ্য তাদের হাতে, আমলাতন্ত্র তাদের হাতে। যে যাই বলুক না কেন, উপরে শুধুমাত্র কে পোস্টগুলো, সিআইডির প্রধান, ডিবির প্রধান, এসবির প্রধান, আইজি, বিএনপি স্যাটিসফাইড, কিন্তু পুরো চেইনটা এমনভাবে তৈরি করা আছে, এই চেইনটি যদি ভাঙতে যান পুরো কলাপস করবে সিস্টেমটি, ভাঙতে পারবেন না। 17 বছরের সেই চেইন, এই চেইন এখনও সচিবালয়ে বসে, কোনো বাহিনীতে বসে, তহসিল অফিসে বসে, স্বাস্থ্য বিভাগে বসে সারাদিন মোনাজাত করে, ইয়া হাসিনা, ওয়া হাসিনা, কামন বেবি, ও আম্মা, ও আপা, যে যার মধ্যে, ও দাদি, ও খালাম্মা, ফিরে আসেন, আপনি ছাড়া আমরা আর বাঁচব না। আল্লাহ 10টা গরু কুরবানি দেবো, 100টা গরু কুরবানি দেবো, আল্লাহ হজে যাব, উমরা করব, শেখ হাসিনায় ফিরে নিয়ে আসো। আচ্ছা বলেন তো, কাজগুলি কি হচ্ছে না? রোজা রাখা, তার জন্য রোজা রাখা হচ্ছে না? তার জন্য কি কোরআনের খতম হচ্ছে না? সাময়িকভাবে ডক্টর ইউনূসের জন্য কয় খতম কোরআন শরীফকে দিয়েছে বলেন? জনাব তারেক রহমান সাহেবের জন্য কয়জনে রোজা রেখেছেন 17 বছরে বলেন? কিন্তু এই সময়টিতে, এই গত 2 বছরে শেখ হাসিনার জন্য কত লক্ষ লক্ষ মহিলা, কত লক্ষ লক্ষ গৃহহীন মানুষ যারা ঘর পেয়েছেন, যারা ভাতা পেয়েছেন, যারা শেখ হাসিনার অনেকগুলো ট্রাস্ট হয়েছে সেখান থেকে বৃত্তি পেয়েছেন। তিনি যেভাবে ধর্ষিতা পূর্ণিমার মতো অসংখ্য রমণীকে এই সমাজে পুনর্বাসন করছেন, এখন সেই পূর্ণিমা কোথায় আছে বলেন তো? সেই পূর্ণিমা কি তারেক রহমানের জন্য দোয়া করবে? ওই যে এক পূর্ণিমা ধর্ষিত হয়েছিল, যাকে শেখ হাসিনা মেয়ে হিসেবে নিয়েছেন, তার সমস্ত ব্যয়ভার বহন করছেন। যতদিনে 17 বছর ক্ষমতায় ছিল, প্রতিটি বন্ধের দিন পূর্ণিমাকে গণভবনে নিয়ে তিনি নিজের হাতে ভাত মেখে খাইয়েছেন। এখন বলেন পূর্ণিমা কার জন্য দোয়া করবে? আচ্ছা, ওই যে পুরনো ঢাকাতে নিমতলিতে যে হত্যাকাণ্ড হয়েছিল, ওখানে যে 3-4টা মেয়ে ছিল, এই 3-4টা মেয়েকে তিনি নিয়েছিলেন, বিয়ে দিয়েছেন, এদের বাচ্চা কাচ্চা হয়েছে, এদেরকেও প্রতি মাসে 3-4 মাস পর পর গণভবনে নিয়ে তিনি খাওয়াতেন, উপহার দিতেন, আর ওই মেয়েগুলোর জামাইদেরকে তিনি জামাই মনে করতেন। এখন এরা কি বলেন তো, তারেক রহমানকে শ্বশুর মনে করবে? জিয়াউর রহমানকে দাদা শ্বশুর মনে করবে বলেন তো? এরকম অসংখ্য মানুষের সঙ্গে আওয়ামী লীগের, শেখ হাসিনার মন্দ কাজের স্মৃতি আছে, তার অভিশাপ করছে যে ওই বেটি যেন না আসে, মরে যাক, ক্রিয়া পড়ুক, এ কথা যেভাবে বলছে। আবার একই সঙ্গে অসংখ্য মানুষ জায়নামাজ বিছিয়ে দোয়া করছে, মন্দিরে ঘণ্টা বাজিয়ে পুজো করছে, আর তার যারা সুবিধাভোগী তারা সারাদিন হাসিনা আসবে, কবে আসবে, সে দেয়ালে দেয়ালে লিখে দে শেখের বেটি আইতেছে, এরকম। এরই মধ্যে এই যে বলা হয় ইথারে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, ইথারের এই কর্মকাণ্ডের বাইরে আর যেগুলো হচ্ছে সেটা হলো রাজনৈতিক অ্যাক্টিভিটিস। কলকাতাতে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, নিউ ইয়র্কে হচ্ছে, জার্মানিতে হচ্ছে, আওয়ামী লীগের লোকজন মারামারি করছে। এখানে সেই যে এক পক্ষকে বলতে হয়েছে, একজন বলতেছে ও মদারু, একজনও বলতেছে ও হলো হারপিকু মদারু, মারামারি করছে, কিন্তু কাজের কাজ হচ্ছে। কিন্তু হারপিক কিন্তু বসে নেই, সে দলের জন্য কাজ করছে। মদারু, যাকে মদারু বলা হচ্ছে, তারা মারামারি করছে, কিন্তু মদারু মদ খেয়ে খেয়ে এমন বাস দিচ্ছে সরকারকে, ও বাস আর বের করা যাচ্ছে না, কাজ হচ্ছে। কলকাতাতে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ ঝগড়াঝাটি করছে, মারামারি করছে, কিন্তু দিন শেষে সবাই দলের জন্য কাজ করছে। তারই প্রেক্ষিতে এই রাজপথে তারা বলেছিল যে ঈদের পরে আমরা কঠোর আন্দোলন করবো। এটা মির্জা ফখরুলের সেই কঠোর আন্দোলন নয়, কিংবা বিএনপি জমানাতে এটা ঠাট্টায় হয়ে গেছিল যে এই ঈদের পরে, এই কুরবানির পরে, শীতকালে আমরা এই আন্দোলন করব, এটা একটা ঠাট্টা। কিন্তু আওয়ামী লীগ সেটা না, আওয়ামী লীগ যেটা বলেছে সেটা কিন্তু তারা করে ছেড়েছে, ডেট দিয়ে, সময় দিয়ে, টাইম দিয়ে। তার প্রমাণ এই যে 5 তারিখে
মে মাসের 5 তারিখে কুরবানির পরে শুক্রবার দিন সারা বাংলাদেশের 17টি স্পটে তারা আর ঝটিকা মিছিল না, প্রকাশ্যে মিছিল করলো। তারা সভা করলো, একেবারে অফিস খুলে বসে তারা সেখানে সভা করলো। এবং একটা জেলাতে তাদের অনুষ্ঠানে এত বেশি লোক হলো যে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলো, এবং সেখানে হাজার হাজার লোক ছাত্রলীগের প্রোগ্রামে আসলো যে পুলিশ সেখান থেকে সরে যেতে বাধ্য হলো। এবং সে খবর প্রথম আলো থেকে শুরু করে সমস্ত পত্রপত্রিকা যখন এলো, আমি যখন কার্ড দেখলাম আমার কাছে মনে হলো এগুলো ঠাট্টা করছে বা এগুলো এআই জেনারেটেড। পরে যখন প্রিন্টেড ভার্সনে এই জিনিসগুলো দেখলাম, তখন আমার কাছে মনে হলো যে ও মাই গড, আমরা যারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, আওয়ামী লীগ আর কিয়ামত পর্যন্ত দাঁড়াতে পারবে না, এটা মুসলিম লীগ হয়ে যাবে, এটা আর কোনোদিন বাঁচবে না, শেখ হাসিনা কদিন পরে মরে যাবে, ক্যান্সারের সে 4th স্টেজে আছে, তারপরে শেখ রেহানাও আসবে না, ইত্যাদি ইত্যাদি, জয় তো প্রশ্নই আসে না। এরকম নিয়ে যারা আমরা যখন বগল বাজাচ্ছি, ক্যাকু ক্যাকু করে বগল বাজাচ্ছি, ঠিক সেই সময়টাতে ছাত্রলীগের সমস্ত কী করছে? এর মধ্যে কি কোনো আওয়াজ দেখতে পাচ্ছেন? আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। বাংলাদেশকে নিয়ে আজকাল আমরা দুটো বিপরীত গল্প শুনি। একদল বলছে দেশ গভীর সংকটে, অর্থনীতি ধীর হয়ে গেছে, ব্যাংক খাত দুর্বল, মূল্যস্ফীতি মানুষের জীবনকে কঠিন করে তুলেছে, বিদেশি রেটিং সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করছে। অন্যদিকে আরেক দল বলছে না, বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে, সংস্কার হচ্ছে, বিদেশি বিনিয়োগ বাড়ছে, নতুন সুযোগ তৈরি হচ্ছে, আন্তর্জাতিক অংশীদাররা আবারও আগ্রহ দেখাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে দুপক্ষই আংশিক সত্য বলছে, কিন্তু পুরো সত্যটি সম্ভবত মাঝখানে কোথাও দাঁড়িয়ে আছে। বাংলাদেশ আজ কোনো ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নেই, আবার কোনো অর্থনৈতিক অলৌকিকতার দুর্গরাতেও নেই। আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে আগামী 5 বছর নির্ধারণ করবে বাংলাদেশ কি সত্যি একটি মধ্যম আয়ের আধুনিক বিনিয়োগ বান্ধব রাষ্ট্রে পরিণত হবে, নাকি সম্ভাবনার গল্প বলেই সন্তুষ্ট থাকবে। আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় সংকট অর্থের নয়, সংকট আস্থার। একজন বিদেশি বিনিয়োগকারী যখন কোনো দেশে বিনিয়োগ করতে চান, তখন তিনি শুধু শ্রমের দাম বা করের হার দেখেন না, তিনি আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিবেচনা করেন। তিনি জানতে চান, আমি যদি এখানে 10 বছর থাকি তাহলে নিয়ম কি একই থাকবে, আদালত কি চুক্তি রক্ষা করবে, মুদ্রা কি হঠাৎ অস্থিতিশীল হয়ে যাবে না, আমার লাভ কি দেশে ফেরত নিতে পারবো, আমার কারখানার জন্য বিদ্যুৎ, গ্যাস, বন্দর, রাস্তা কি নির্ভরযোগ্য থাকবে। অর্থাৎ তিনি ভবিষ্যতের উপর বাজি ধরেন। আর বিনিয়োগ মূলত ভবিষ্যতের উপর আস্থা রাখারই আরেক নাম। গত 1 দশকে বাংলাদেশে বহু বড় অবকাঠামো নির্মাণ করেছে, পদ্মা সেতু, মেট্রো রেল, টানেল, এক্সপ্রেসওয়ে। এসব দৃশ্যমান উন্নয়ন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু বিনিয়োগকারীর চোখে শুধু সেতু বা ভবন নয়, প্রতিষ্ঠানের গুণগত মানও সমান গুরুত্বপূর্ণ। একটা দেশের বিমানবন্দর সুন্দর হতে পারে, কিন্তু যদি কাস্টমস ক্লিয়ারেন্সে সপ্তাহের পর সপ্তাহ লেগে যায় তাহলে বিনিয়োগকারী খুশি হবে না। একটা দেশের শিল্পনীতি চমৎকার হতে পারে, কিন্তু যদি প্রতিটি অনুমোদনের জন্য অসংখ্য দরজায় কড়া নাড়তে হয় তাহলে বিনিয়োগকারী নিরুৎসাহিত হবে। একটা দেশের কর হার কম হতে পারে, কিন্তু যদি কর প্রশাসন অনিশ্চিত হয় তাহলে বিনিয়োগকারী নিরাপদ বোধ করবে না। বাংলাদেশের ক্ষেত্র আমরা দীর্ঘদিন ধরে এই বাস্তবতা দেখছি। আজ যে বিদেশি বিনিয়োগ কিছুটা বাড়ছে, তার বড় অংশ আসছে নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে নয়, বরং যারা আগে থেকেই এখানে আছে তাদের কাছ থেকে। তারা তাদের মুনাফার একটা অংশ আবারও বাংলাদেশে বিনিয়োগ করছে। এর অর্থ কি? এর অর্থ হলো যারা বাংলাদেশকে কাছ থেকে দেখেছে তারা এখনো পুরোপুরি আস্থা হারাননি। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে নতুন বিনিয়োগকারীরা এখনো অপেক্ষা করছে। তারা দেখছে, পর্যবেক্ষণ করছে, তারা জানতে চাইছে বাংলাদেশ কি সত্যি বদলাচ্ছে নাকি শুধু
বদলের কথা বলছে। এখানেই এসে রাজনীতি এবং অর্থনীতি একে অপরের সঙ্গে মিশে যায়। আমরা প্রায় অর্থনীতিকে রাজনীতি থেকে আলাদা করে দেখতে চাই, কিন্তু বাস্তবে তা সম্ভব নয়। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া অর্থনৈতিক স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হয় না, কোথাওই হয় না। আইনের শাসন ছাড়া বাজারের শাসন প্রতিষ্ঠিত হয় না। নিরপেক্ষ প্রতিষ্ঠান ছাড়া বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেয় না। আজকের বিশ্বে বিনিয়োগ শুধু অর্থনৈতিক হিসেব নয়, রাজনৈতিক ঝুঁকিরও হিসেব। বাংলাদেশ গত কয়েক বছরে এক গভীর রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে গেছে। ক্ষমতার পরিবর্তন হয়েছে, নতুন বাস্তবতা তৈরি হয়েছে, নতুন প্রত্যাশা জন্ম নিয়েছে। এই পরিবর্তনের পর বিশ্বের বহু অংশীদার এখন বাংলাদেশের দিকে নতুন চোখে তাকাচ্ছে। তারা দেখতে চায় বাংলাদেশকে একটা অধিকতর উন্মুক্ত, জবাবদিহিমূলক এবং নিয়মভিত্তিক ব্যবস্থার দিকে এগুচ্ছে, নাকি আমরা আবারও পুরনো সমস্যার নতুন সংস্করণ তৈরি করছি। এই প্রশ্নের উত্তর শুধু নির্বাচন দিয়ে দেওয়া যাবে না, শুধু সংস্কার কমিশন গঠন করেও দেওয়া যাবে না, শুধু নতুন আইন পাশ করেও দেওয়া যাবে না। উত্তর দিতে হবে বাস্তবায়নের মাধ্যমে, ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে। বাংলাদেশের ইতিহাসে একটা বিষয় বারবার দেখা গেছে, আমরা পরিকল্পনা করতে পারি, নীতিপত্র লিখতে পারি, কৌশলগত রোড ম্যাপ তৈরি করতে পারি, কিন্তু বাস্তবায়নের জায়গায় এসে গতি হারিয়ে ফেলি। এ যেন পরীক্ষার খাতায় সুন্দর উত্তর লেখা, কিন্তু পরীক্ষার হলে উপস্থিত না হওয়া। বিনিয়োগকারীরা আজ সেই উপস্থিতি দেখতে চায়। তারা জানতে চায় নতুন ডিজিটাল সেবা চালু হয়েছে, ভালো কথা, কিন্তু বাস্তবে কতদিনে কাজটা হয়? অনুমোদন সহজ হয়েছে, ভালো কথা, কিন্তু মাঠ পর্যায়ে কি সত্যি পরিবর্তন এসেছে? ব্যাংক খাত সংস্কার হচ্ছে, ভালো কথা, কিন্তু আমানতকারী ও ব্যবসায়ীরা কি আস্থা ফিরে পাচ্ছে? আমাদের সামনে এখন সবচেয়ে বড় সুযোগ সম্ভবত এখানেই। বাংলাদেশ যদি আগামী 3 বছরে, আমি আবারও বলি, বাংলাদেশ যদি আগামী 3 বছরে শুধু 4টি বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারে: আইনের শাসন, প্রশাসনিক দক্ষতা, ব্যাংক খাত সংস্কার এবং রাজনৈতিক পূর্বানুমান যোগ্যতা, তাহলে বিনিয়োগের চিত্র নাটকীয়ভাবে বদলে যেতে পারে। কারণ বাংলাদেশ এখনো অনেক বড় শক্তি ধারণ করে। 17 কোটিরও বেশি মানুষের বাজার, কেউ কেউ 20 কোটিও বলেন। তরুণ জনসংখ্যা, দেশের জনসংখ্যার সিংহভাগ হচ্ছে তরুণ। যেটা আমি প্রায় বলার চেষ্টা করি, জিও স্ট্র্যাটেজিক্যাল লোকেশন, ভৌগোলিক অবস্থান। ভারত দক্ষিণ পূর্ব এশিয়া এবং বঙ্গোপসাগরের সংযোগস্থল। বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের পুনর্বিন্যাস, সাপ্লাই চেনের পুনর্বিন্যাস। চীনের বাইরে বিকল্প উৎপাদন কেন্দ্র খোঁজার প্রবণতা, এসবই বাংলাদেশের জন্য সুযোগ। আমি বলবো অনেক বড় সুযোগ, কিন্তু সুযোগ কখনো স্থায়ী থাকে না, বিশ্ব অপেক্ষা করে না। ভিয়েতনাম অপেক্ষা করছে না, ইন্দোনেশিয়া অপেক্ষা করছে না, ভারত অপেক্ষা করছে না, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এমনকি মধ্য এশিয়ার দেশগুলো নতুন বিনিয়োগ আকর্ষণে প্রতিযোগিতা করছে। এই প্রতিযোগিতা কেবল সস্তা শ্রম দিয়ে জয়ী হওয়া যাবে না। আমি আবারও বলি, এই প্রতিযোগিতায় কেবল সস্তা শ্রম দিয়ে জয়ী হওয়া যাবে না। একসময় আমরা বলতাম বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ তার শ্রমশক্তি। আজকে আমি বলবো বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ হওয়া উচিত তার
বিশ্বাসযোগ্যতা, আস্থা। কারণ প্রযুক্তির যুগে সস্তা শ্রমের সুবিধা কমে যাচ্ছে, কিন্তু বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানের মূল্য বাড়ছে। আগামী দিনের বিনিয়োগকারী জানতে চাইবে না শুধু শ্রমিকের মজুরি কত, সে জানতে চাইবে আদালতের রায় কার্যকর হতে কত সময় লাগে, কাস্টমসে পণ্য ছাড়াতে কতদিন লাগে, কর ব্যবস্থার পূর্বানুমানযোগ্যতা কতটা, সরকারি নীতির ধারাবাহিকতা কতটা। অর্থাৎ মূল কথা, রাষ্ট্রের মান কতটা। অনেকেই মনে করেন বিদেশি বিনিয়োগ মানেই বিদেশিদের জন্য সুবিধা তৈরি করা। আমি ব্যক্তিগতভাবে বিষয়টাকে ভিন্নভাবে দেখি। যে দেশ বিদেশি বিনিয়োগকারীর জন্য ভালো পরিবেশ তৈরি করতে পারে, সে দেশ নিজের নাগরিকের জন্য ভালো পরিবেশ তৈরি করতে পারে। আপনার বাসায় যখন মেহমান আসবে, আপনি তার জন্য বাসাটাকে সুন্দর করে গোছান, সাজান। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ মেহমান আসলে নতুন ফার্নিচার কেনেন, অনেকে নতুন পর্দা লাগান বাসায়। কিন্তু এগুলো কিন্তু মেহমানরা নিয়ে যায় না, এগুলো আপনার বাসার ভেতরেই একটা বড় পরিবর্তন হয় এবং এর সুবিধা কিন্তু আপনিই ভোগ করেন। কারণ একই সংস্কার স্থানীয় ব্যবসায়ী এবং বিদেশি বিনিয়োগকারী উভয়ের জন্য উপকারী। যে দেশে দুর্নীতি কমে, সেখানে সবাই কিন্তু লাভবান হয়, শুধুমাত্র বিদেশিরা না, দেশের ভেতরকার বিনিয়োগকারীরাও লাভবান হন, না সাধারণ নাগরিকরা লাভবান হন। যে দেশে অনুমোদন দ্রুত হয়, সেখানে সবাই লাভবান হয়। যে দেশে আদালত কার্যকর হয়, সেখানে সবাই লাভবান হয়। অর্থাৎ একটা বিনিয়োগ বান্ধব রাষ্ট্র এবং নাগরিক বান্ধব রাষ্ট্র দুটো আলাদা বিষয় নয়, বরং একই মুদ্রার দুপিঠ। বাংলাদেশ এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত, আমরা কি পরবর্তী নির্বাচনের কথা ভাবছি নাকি পরবর্তী প্রজন্মের কথা ভাবছি। কারণ নির্বাচন 5 বছরের জন্য গুরুত্বপূর্ণ, একথা ঠিক, আমরা সবাই জানি। কিন্তু বিনিয়োগ 20 বছরের জন্য গুরুত্বপূর্ণ, হয়তো তার চেয়েও অনেক বেশি। রাজনীতি ক্ষমতা নির্ধারণ করে, আমরা সবাই জানি, কিন্তু অর্থনীতি ভবিষ্যৎ নির্ধারণ করে। আর রাষ্ট্রের কাজ হওয়া উচিত এই দুটোর মধ্যে একটা কার্যকর সেতুবন্ধন তৈরি করা। শেষ পর্যন্ত একটা দেশের সাফল্য নির্ভর করে সে কত বড় স্বপ্ন দেখে তার উপর নয়, বরং সেই স্বপ্ন বাস্তবায়নে কতটা সক্ষম তার উপর। বাংলাদেশের সম্ভাবনার গল্প আমরা বহু বছর ধরে শুনে আসছি, দেশের ভেতর থেকে শুনছি, দেশের বাইরে থেকেও শুনেছি। এখন সময় এসেছে সম্ভাবনার গল্প থেকে কর্ম সম্পাদনের গল্পে যাওয়ার। কারণ পৃথিবীকে মুগ্ধ করা যায় প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু বিনিয়োগ আনা যায় শুধু বিশ্বাস দিয়ে, আস্থা দিয়ে, আস্থার একটা পরিবেশ তৈরি করে। আর আস্থা বা বিশ্বাসের সবচেয়ে বড় ভিত্তি হলো কথা ও কাজের মধ্যে ব্যবধান কমিয়ে আনা। বাংলাদেশের আগামী অধ্যায়ের নাম সম্ভবত সেখানেই লেখা হবে। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।